ব্যান্ডেল কাটোয়া লাইনের বাগনাপাড়া থেকে কলকাতা ময়দানে আসা। বাম প্রান্ত থেকে হরিণের গতিতে দৌড়, যা চুরমার করে দিত বিপক্ষের রক্ষণকে। মানুষের সঙ্গে তার জুটি আজও মিথ হয়ে রয়েছে ময়দানে। বাংলার ফুটবল প্রেমীরা আজও ভুলতে পারেন না আইএফএ শিল্ডে রাশিয়ার আরারাত ক্লাবের বিরুদ্ধে তার খেলা। মহারাজা তোমারে সেলামের এই পর্বে আমাদের সামনে বিদেশ বসু। নমস্কার, আপনারা দেখছেন আইএফ টিভি। আপনাদের সঙ্গে আমি অর্কদীপ্ত। আজকে আমার সঙ্গে যে মানুষটি আছেন, তিনি 70-এর দশকে মোহনবাগানের জার্সি গায়ে ময়দান কাঁপিয়েছেন। আজ আমরা তার মুখ থেকেই শুনে নেব 70-এর দশকের কিছু কাহিনী। আপনার ফুটবলে আসা কোন বয়স থেকে, আর কোনো রোল মডেল ছিল আপনার? না, আমি গ্রামের ছেলে। কালনা সাব বর্ধমান ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান এখন, কালনা সাব ডিভিশনে। আমি কেশবপুর গ্রাম, বাগনাপাড়া স্টেশনে নেমে 6 কিলোমিটার দূরে আমার বাড়ি। আমার একটাই সুবিধা ছিল, বাড়ির সঙ্গে 9 সাইড মাঠ ছিল। কবে খেলা শিখেছি না আছে, জন্ম থেকেই আমি খেলাধুলার চেষ্টা করেছি বা খেলেছি। আমরা তখন তো বল পেতাম না, কাগজের বল, এ বল, বিভিন্নভাবে আমরা খেলাধুলার জন্য ঝাঁপিয়ে পড়তাম। কোনো স্কুলে যেদিন যখনই ছুটি থাকতো বা সময় পেতাম, আমরা বাড়ি থেকে বেরিয়ে আসতাম মাঠে। মাঠই আমাদের সব কিছু ছিল। বল, তখন আমাদের দাদাদের কাছে একটা বল ছিল, তখন তো টি বল, মানে লেসালা বল। সেই বলের যত্ন কিন্তু আমি করতাম। দাদা বলতো এই লেবু দিতে হবে, ভেসলিন দিতে হবে, দিয়ে রোদে শুকোতে হতো। তখন তো চামড়ার বল, এখন তো সিনথেটিক বল, চামড়ার বল তখন পায়ে খুব লাগতো রিটার্ন বল মারলে। যাই হোক, সেই বল আমরা যখন আমাদের খেলার টাইমগুলো আমাদের আগে খেলতে দিত দাদারা। আমরা 15-20 মিনিট খেলতাম। কিন্তু যখন দাদারা আসতেন, আমরা সব একসঙ্গে হয়েছি, তখন বলে এই চৌকাটা তোলো, মাঠের চৌকাটা তুলে আমরা, তখন দাদারা আমাদের পারমিশন দিত খেলতে। আমরা ওই 20-25 মিনিট খেলতাম। দাদাদের বন্ধুরা এসে যেত, আমাদের খেলা বন্ধ হয়ে যেত। তখন আমার তখন চোখ দিয়ে জল পড়তো, যেই খেলাটা বন্ধ হয়ে গেল। এবং দাদা এক দিন কি করতেন, আমাকে, আমার মেজদা খেলার জন্য আমাকে ডাকতেন, যে বন্ধুরা যদি কম আসতো আমাকে নিতেন। আমি তখন অনেক ছোট, তখন এই 12-13 বছর বয়স। আমি যদি খেলতে চান্স না পেতাম, দাদা যেদিন বেশি ছেলে এসে যেত, দাদা বলতো ভাই আজকে বস, আজকে অনেক ছেলে এসে গেছে, তোর লেগে যাবে, এসব বলে বসিয়ে। তখন চোখ দিয়ে জল পড়তো আমার। আমরা বেরিয়ে আসতাম, আর আমরা সব বন্ধুরা মিলে গোল পোস্টের বাইরে বসে থাকতাম, কখন একটা বল যাবে আমরা মারবো। এই হচ্ছে আমাদের শুরু। তারপরে অনেক প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের খেলা শুরু হতো ঠিকই, কিন্তু আমরা সেই অর্থে আমি ফুটবলটা খেলতে পারতাম না, ফুটবল পেতাম না। আমি মাঠে দৌড়াতাম, আমার বন্ধুরা বলতো এই খুব দৌড়েছিস, নে বস। বন্ধুরা বিড়ি সিগারেট খেত মাঠের সাইডে বসে, বলে খুব দৌড়েছিস। আমি মাঠে দৌড়াতাম, দৌড়ে একটু এক্সারসাইজ করে বাড়ি ঢুকবো সন্ধেবেলায়। তখন বলতে হ্যাঁ খুব হয়ে গেছে, আয় বস এখানে বিড়ি খা আমাদের সঙ্গে বসে। এইসব মজার কথা বলতো ওরা। যাই হোক, এইভাবে চলতে চলতে আমি, তখন তো ক্ষেপ ছিল না, আক্ষেপ ছিল। আক্ষেপ খেলা বিভিন্ন ইয়েতে যেতাম খেলতে। আমি আর আমার এক বন্ধু, আমার থেকে বড় ছিল, বন্ধু, খুবই বন্ধু। আমবাগান বলে একটা আমার গ্রাম, আর একটা ছোট্ট পাড়া ছিল, সেখানে ওর বাড়ি। আমার সেখান থেকে আমরা দুজনে মিলে খেলতে যেতাম, যে কোনো জায়গায়, যে মাঠে যেতাম আমরা দুজনেই যেতাম। এবং যারা নিয়ে যেত, যে গ্রাম, তারা ভাবতো যে এদের দুজনকে নিলে আমরা চ্যাম্পিয়ন হব। ও হাফে খেলতো, আমি ফরওয়ার্ডে খেলতাম। কিন্তু ওর মতো প্লেয়ার আমি সত্যি দেখিনি, গ্রামেগঞ্জে তো দেখিনি। অসম্ভব ভালো প্লেয়ার ছিল। সতীশ দেবনাথ ওর নাম। 4-5টা প্লেয়ার কাটানো কোনো ব্যাপার ছিল না। এবং ও সারাক্ষণ খালি পায়ে খেলতো। ও বুটটা কিনতো, বুট কিনে আমাকে দিত। মানে আমার বুট ছিল না বলে আমাকে দিত, ও খালি পায়ে খেলতো। খালি পায়ে ওর স্কিলটা নাকি ভালো হবে, এই জন্য ও খালি পায়ে খেলতো। যাই হোক,
যা ওই আমাদের দুজনের খেলা শুরু হলো, বিভিন্ন জায়গায় আমরা খেলতে যেতাম, বিভিন্ন প্রচুর ইতিহাস আছে এই সব খেলা নিয়ে। বাড়িতে রাত্রেবেলা বকুনি টকুনি দিয়ে, বকুনিকে খেতেন আমার মা। আপনার জন্ম হয়েছিল কালনাতে, এবার কালনা থেকে কলকাতা অনেকটা দূরত্ব, এবার ওই দূরত্বটা আপনি মানে সেই জার্নিটা কিভাবে অতিক্রম করতেন? আমি প্রথমে শাহগঞ্জে সেই গল্পটাই বলছিলাম, সেই কথাটাই বলছিলাম যে কিভাবে আমি শাহগঞ্জ ক্লাবে গেলাম। একটা গ্রামের হয়ে খেলতে গেছি দাদার বন্ধুর রিকোয়েস্টে, মাছছাড় ময়নাগড়, সুলতানপুর মাছছাড় ময়নাগড়। সেখানে শাহগঞ্জ ক্লাব খেলতে গিয়েছিল। শাহগঞ্জ ক্লাব হচ্ছে চুচুড়াতি লিগে খেলে, ডানলপের ওখানে এই ক্লাবটা। সেখান থেকে খেলা দেখে ওরা আমাকে বললো যে আমাদের ক্লাবে তুমি খেলবে। আমি তো এরকম অনেকেই নামটাম নেয়, না ঠিক আছে খেলবো বলে 3 মাস বাদে আমার বাড়িতে ওরা এসেছিল, দুটো ছেলে এসে আমাকে ওই শাহগঞ্জ ক্লাবের কর্মকর্তার কাছে নিয়ে গেল, নিয়ে আমাকে রেজিস্ট্রেশন করালো চুচুড়া লিগে। তখন সুরজিৎ সেনগুপ্ত বেঙ্গল ক্লাবে খেলে, বিভাস সরকার খেলে ওখানে চুচুড়াতে, তখন অনেক খেলোয়াড় ছিল, ওই চুচুড়া লিগে খেলতো। তো আমি সেখানে শাহগঞ্জ ক্লাবের হয়ে আমার রেজিস্ট্রি হওয়ার পর শাহগঞ্জের ক্লাবের যে ফুটবল সেক্রেটারি ছিলেন তিনি পঞ্চানন সাহা, তিনি আমাকে তার বাড়িতে রাখলেন। রেখে ওনার খেলার আগের দিন ওনার বাড়িতে যেতাম, ওখান থেকে খেলতে যেতাম, খেলে টেলে ওখান থেকে আবার ট্রেন ধরে পরের দিন, খেলার পরে আসতে দিতেন না, পরের দিন আমি বাড়ি আসতাম। এইভাবে ওখানে শুরু। ওইখান থেকে ভাতৃসংঘ ক্লাব থেকে বিভাস সরকার ভাতৃসংঘে খেলতো, ও চুচুড়ায় বাড়ি। তো গগনদা সমরদা তখন ভাতৃসংঘের কোচ এবং অল ইন অল গগনদা, চন্দ্রনাথ চ্যাটার্জি ভালো নাম, তিনি এই কয়েক বছর আগে মারা গেলেন, কটেশ্বর কলেজের প্রফেসর ছিলেন। তার বাড়িতেই বিভাসকে খবর বলে রেখেছিলেন যে তোর ওদিকে যদি কোনো ভালো লেফট আউট পাস তাহলে খবর দিস, আমরা নেব। তা আমার কথা বলেছিল বিভাস। তারপরে এর মধ্যে কালীঘাট ক্লাব আমাকে যোগাযোগ করেছিল এবং কালীঘাট ক্লাবে আমি ট্রায়ালও দিয়েছিলাম। তখন ওদের লাস্ট 72 লাস্ট কয়েকটা ম্যাচ বাকি ছিল এবং কমটন দত্ত ছিল তখন কালীঘাট ক্লাবে। তো আমি ওই ছোটো মাঠে আমার ট্রায়াল হলো, আমি 11খানা গোল করেছিলাম। কমটন এখনও সেই গল্প করে। যাই হোক, তা তখন উনি বললেন যে আমাদের এবার তোর খেলা শেষ হয়ে এলো, মাঝখানে আর তোমাকে নেওয়া হবে না, তুমি সামনের বার। আর কালীঘাট ক্লাবে ভাতৃসংঘ ড্রেস করতো। এটা যখন জানতে পারলো গগনদা সমরদা আমাকে বললো যে তুমি আর আসবে না, তুমি আমাদের সঙ্গে যাবে। আমি তখন ওনারা যোগাযোগ করলেন, করে তখন ভাতৃসংঘ জলপাইগুড়ি, তারপর ধূপগুড়ি, ময়নাগুড়ি এসব জায়গায় ভাতৃসংঘ খেলতে যেত। এবং তখন কি করতো, এই যাদের নতুন নিত তাদেরকে ওখানে খেলিয়ে দেখতো যে কে টিমের সঙ্গে থাকতে পারবে, টিমে ভালো খেলবে। এবং কারণ কি আমাকে নেওয়ার কারণ ছিল বিকাশ টাইটেলটা ভুলে গেলাম, তখন ইস্টবেঙ্গলের লেফট আউটে ইস্টবেঙ্গলে যাওয়ার কথা, সেই বিকাশ ভাতৃসংঘে লেফট আউট খেলতো। এখন তিনি চলে যাবেন বলে আমাকে গঙ্গাধা সমরদা ওইসব ট্রায়াল ম্যাচ খেলিয়েছিলেন। তারপর থেকেই আমি এসে 73 থেকেই ভাতৃসংঘে জয়েন করলাম। ভাতৃসংঘ থেকেই আমরা জুনিয়র বেঙ্গল খেললাম, কোয়েম্বাটোরে চ্যাম্পিয়ন হলাম, কৃষ্ণনগরে আমরা হেরে গিয়েছিলাম। আমরা 73, 74 ভাতৃসংঘে, 75-এ এডিয়ান ক্লাবে এলাম। আমি মানস, প্রণব চক্রবর্তী, আমরা বেঙ্গল, শ্যামল ব্যানার্জি, যারা আমরা বেঙ্গল জুনিয়রে খেলেছিলাম, অনেক কজন আমাদের অশোক মিত্র নিয়ে এলেন এডিয়ান ক্লাবে 75। তারপরে 76 থেকে আমাকে চন্দ্রমাধব রায়, তখন ফুটবল সেক্রেটারি ছিলেন মোহনবাগান ক্লাবের, সে আমাকে
শঙ্করদাকে নিয়ে আমাকে অফিসে গেলেন, বলে তোমাকে আমরা মোহনবাগানে নেব। আমি তখন তার আগের বছরই শিবব্রতনাথ ভাতৃসংঘ থেকে গিয়েছিল, খেলতে পারিনি। সেই জন্য আমি খুব আফসোস করতাম যে ওর মতো একটা স্ট্রাইকার খেলতে পারলো না। আমি ভয় পেয়েছিলাম, আমি বললাম না, আমি এবারে যাব না, পরে যাব, আমি মোহনবাগানে এবারে যাব না। শোনেনি, সেই জোর জার করে আমাকে চন্দ্রমাধবদা সই করিয়েছিলেন শঙ্করদাকে নিয়ে 76-এ। সেই হচ্ছে শুরু। প্রথমবার যখন মোহনবাগানের মতো অত বড় ক্লাবের জার্সি গায়ে দিলেন, সেই অনুভূতিটা কেমন ছিল আপনার? না, সেটা তো স্বাভাবিক যে আমি একটা ভাতৃসংঘ ক্লাব থেকে মোহনবাগানে এলাম। তা একটাই আমাদের কপাল ভালো ছিল যে প্রদীপদার মতো কোচকে পেয়েছিলাম। প্রদীপদা আমাকে সেবারে মানুষ আসেনি, আমরা জুনিয়র বলতে আকবর, আমি, ক্রমটন, এরাই আমরা সব জুনিয়র ছিলাম তখন। সত্যি চিন্তা হচ্ছিল যে মোহনবাগান ক্লাবে কিভাবে খেলবো না খেলবো, কি করতে, কি পারবো কি পারবো না। কিন্তু প্রদীপদা ওই আমাকে 10 মিনিট 15 মিনিট এরকম করে প্রথম থেকে খেলানোর চেষ্টা করেছেন। এবং যখনই আমি মাঠে নেমেছি একটা জিনিস দেখেছি যে পরের দিন যখনই আমাকে টিমে দেখেনি সাপোর্টাররা, তখন থেকেই ওরা চিৎকার করতো, বিদেশ কোথায়, বিদেশকে নামো, বিদেশকে নামো। তারপরে খেলা যখন গোল হচ্ছে না তারপরে তো চিৎকার শুরু হতোই। আস্তে আস্তে কিন্তু আমি পাবলিকের মনের মধ্যে ঢুকে গিয়েছিলাম এবং সেটা আমি 77 থেকে তো তখন রেগুলার আমার খেলা শুরু হলো। প্রথম বড় ম্যাচ যেটা খেলেছিলেন সেটার কোনো স্মৃতি আপনি শেয়ার করতে পারবেন? সেটা আমার মনে নেই প্রথম বড় ম্যাচ কবে খেলেছিলাম। আমাদের কাছে মনে হতো তখন সাপোর্টারদের চিৎকারে সব ম্যাচই বড় ম্যাচ মনে হতো। কারণ আমরা মনে আছে যে আমাদের প্রথম ম্যাচ 76-এ বোধ হয়, প্রদীপদা তখন বাটারও কোচ। বাটা আমাদের সঙ্গে ড্র হয়ে গিয়েছিল ফার্স্ট ম্যাচ, বাটার সঙ্গে ড্র হলো। সেইটা এখনও মনে পড়ে যে তখন মাঠ থেকে বেরিয়ে আসার সময় কি চিৎকার, কি মানে খুবই, কারণ বড় ক্লাব তো সবসময় সাপোর্টাররা চায় জিতুক, ক্লাব জিতবে। কিন্তু সেই ম্যাচটা আমার এখনও মনে আছে যে আমরা সত্যি ওই ম্যাচটা প্রথম ম্যাচ ড্র করেছিলাম, তারপরে তো আমরা চ্যাম্পিয়ন হলাম। আপনি লাল হলুদ জার্সি কোনোদিন গায়ে তোলেননি, মানে এই লাল হলুদ জার্সি গায়ে তোলেননি, এটার পিছনে কি কোনো কারণ ছিল নাকি মানে এখন এই বয়সে এসে কোনো আক্ষেপ রয়ে গেছে তার জন্য? না না, সেটা কোনো নয়। তবে হ্যাঁ, একটা বড় ক্লাব তো, একটা বড় ক্লাবে খেলিনি সেটা ঠিক, কিন্তু আমার সেই আক্ষেপটা নেই। কারণ আমি বিভিন্ন রকম চিন্তা ভাবনা করেই যাইনি। আমার এই বাড়িতেই, যখন এই বাড়িতে 1984 আমি এই ঘরে বসে আমি আজকে এই কথাটা বলতে পারছি যে রাত 2:30-এর সময় এসেছিল ইস্টবেঙ্গল ক্লাব থেকে, গৌতমদাকে তুলে নিয়ে বাড়ি থেকে আমাকে নেওয়ার জন্য। 1984 নেহেরু কাপে আমরা দারুণ খেললাম সেবার, কিন্তু আমি বলেছিলাম যে না, প্লিজ টাকা পয়সার কথা বলবেন না, আমি যাব না। তার আগে তো পরেশ সাহা ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল সেক্রেটারি। আমি ভবানীপুর ব্রাঞ্চে তখন, ওনার ওই দিকেই বাড়ি ছিল, রোজ প্রায়ই বলতেন তোমাকে আমরা নেবই, তোমাকে আমরা নেবই, এমন বলতেন। যাই হোক, আমার প্রতিবারই অফার ছিল, আমি যাইনি। কেন যাইনি? আমি চিন্তা করলাম যে আজকে এই এত বছর খেলার পর আমি যদি ক্লাব চেঞ্জ করি, তাহলে আমি এখানে যে খেলাটা খেলেছি ওখানে গিয়ে কি সেই খেলাটা খেলতে পারবো? সেটা তো যদি না পারি, তখন ওখানকার সাপোর্টাররা টিটকিরি মারবে, চিৎকার করবে, বলবে ও কী করে খেলবে, ও তো মোহনবাগানের রক্ত ওর গায়ে, হ্যান ত্যান। এইবার সেই সব ভেবে আবার এখান থেকে যদি যাই, এখানকার সাপোর্টারও বলবে যে টাকার জন্যে গেল। আর তখন তো টাকা পয়সা এরকম ব্যাপারটা ছিল না, কিন্তু তারা ভাববে টাকার জন্য গিয়েছিস, যেমন দেখ ঠিক হয়েছে, মজা হয়েছে, এবার খেলতে পারছিস না। এই যে চিন্তা ভাবনাটা, এইসবের জন্যই আমি আরও যাইনি, যে না, একটা ক্লাবে যখন আছি থাক, আমি ওখানে গিয়ে যদি আমি না খেলতে পারি, তখন এটা সত্যি খুব লজ্জার, খুব কষ্টের।
আপনাদের ওই সময় দল বদল নিয়ে অনেক গল্প শোনা যায়, মানে অনেক রকমভাবে দল বদল হতো। তো আপনার কাছে কোনো দিন সেরকম কোনো অফার এসছে বা আপনার সঙ্গে সেরকম কোনো ঘটনা ঘটেছে দল বদল নিয়ে? আমি শ্যামল ব্যানার্জি একসঙ্গে আমাদের 76-এই প্রথম যখন 76 নয় 77 আমাদের প্রথম যখন দলবদল শুরু, মানে আমাদের দলবদল হবে, সেই সময়ে আমাদেরকে মান্নাদা বলল যে তোমাদেরকে এবার সরিয়ে নেওয়া হবে, তোমরা কিন্তু কলকাতা থাকতে পারবে না। কোথায় আমাদের নিয়ে গেল? আমাদের নিয়ে গেল মধুপুরে আগরওয়াল কেশব ডালমিয়ার বাড়িতে। কেশব ডালমিয়া তখন একনিষ্ঠ মোহনবাগান ক্লাবের মেম্বারও ছিল এবং খুব ভালো লোক ছিলেন। তার ছেলে এখনও মোহনবাগান ক্লাবে আসে। তার বাড়িতে আমাকে আর মানুষকে নিয়ে গেল। কে নিয়ে গেল? স্বাধীন মল্লিক নিয়ে গিয়ে আমাদের ওই বাড়িতে লুকিয়ে রাখলো। যেদিন গেলাম তার পরের দিনই আবার স্বাধীন মল্লিক বলে, এই এখানে জীবন পল্টু এসে গেছে, চলো থাকা যাবে না বলে আমাকে আর শ্যামলকে নিয়ে একটা ভাঙা অ্যাম্বাসাডার 1 ঘন্টা অন্তর জল ঢালতে নিয়ে এসে ইয়েতে আলমবাজারে, দীপু চ্যাটার্জি তখন কংগ্রেসের উনি লোক, আর ওনার ভাই আমাদের সেন্ট্রাল ব্যাংকেই চাকরি, আমি তখন সেন্ট্রাল ব্যাংকে ঢুকিনি, আমাদের কথা চলছে, সেন্ট্রাল ব্যাংকে উনি চাকরি করতেন, ওনার বাড়িতে তুললো আমাদের এনে। শ্যামল ওখানের তার ঠাকুমার শরীর খারাপ বলে ওখান থেকে কেটে পড়লো, কায়দা করে কেটে পড়লো। এবার আমার তো কায়দা করার কিছু নেই, আমি ওখানে আটকে রইলাম। শ্যামলকে ওইখানে তারপরে জীবন পল্টুর বাড়ি থেকে নিয়ে গিয়ে তারপর শ্যামল ইস্টবেঙ্গলে সই করলো। কিন্তু আমি সে বছর মোহনবাগানেই রইলাম। আমাদের ওখান থেকে নিয়ে এসে আমাদের দল বদলে আমার ইয়েতে সই করলাম, আমরা আইএফএতে সই করে তারপরে আমাদের টফিসও আমাদের তখন মানে আমাদের আমরা জয়েন করেছি 76-এ জয়েন করেছি আমরা সেন্ট্রাল ব্যাংকে। আমি মানুষ, শ্যাম থাপা, শুভঙ্কর স্যান্ডেল সব জয়েন করেছিলাম। যাই হোক, এই হচ্ছে আমাদের তখন প্রথম বাইরে নিয়ে গিয়েছিল। আর নাইলে কী করতেন, মান্নাদা বলতেন, এবারে তোমাকে মেসে নিয়ে যাবে, মেসে থাকবে, কোথাও বেরোবে না, গাড়ি আসবে একটা, সে তোমার অফিস থেকে নিয়ে যাবে আবার অফিসে দিয়ে যাবে। এইরকম কে না, হেমেন মণ্ডল। তখন প্রথম শুনলাম নাম হেমেন মণ্ডল। তার গাড়িতে সে নিয়ে আসতো, আমাদের আবার দিয়ে যেত, এইভাবেই। আর আপনার খেলোয়াড় জীবনে কোনো সংস্কার ছিল? মানে না, কোনো সংস্কার ছিল না। একটাই সংস্কার ছিল, প্রদীপদা যেভাবে বলতেন, আমরা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তাম, কোনো বিয়ে বাড়িতে খেতাম না, কোনো অনুষ্ঠান বাড়িতে খেতাম না, কারণ যদি শরীর খারাপ হয়ে যায় কিছু খেলে, সেই জন্য আমি কিচ্ছু খেতাম না। যেতাম অনুষ্ঠান বাড়িতে, যেতাম, বাড়িতে এসে 2 রুটি কলা খেতাম বা 2 রুটি তরকারি দিয়ে খেতাম, এরকম। কিন্তু বিয়েবাড়ির অনুষ্ঠানে কোনো দিন আইসক্রিম, কোনো দিন মানে কোনো খাবার খেতাম না খেলার টাইমে। এবার একদম টাইমলি সব কিছু টাইমলি করতাম আমরা, 9:30টার মধ্যে শুয়ে পড়া, ভোরবেলা ওঠা, এইসব। বড় ম্যাচ খেলতেন আমার আগে প্রস্তুতি নিতেন কেমন করে? আমাদের সেরকম মনে হতো না। একটা টেনশন থাকতো ঠিকই যে ইস্টবেঙ্গলের সঙ্গে খেলা বা বাইরের কোনো টিমের সঙ্গে খেলা, বাইরের টিমের সঙ্গে ইস্টবেঙ্গলের সঙ্গে খেলা থাকলে একটা মনের মধ্যে একটা অস্বস্তি হতো। কিন্তু আমরা ভাবতাম তো খেলা মাঠে নামবো, দেখা যাবে কি হয়, সেই রকমভাবে কোনো অস্বস্তি ফিল করিনি, কিন্তু একটা টেনশন হতো। আর আপনাকে ময়দানের খুব ঠান্ডা মাথার প্লেয়ার হিসেবে সবাই জানে, কিন্তু ময়দানের সবচেয়ে দুঃখজনক ঘটনা বলেও যেটা মানুষের কাছে পরিচিত, সেটার সঙ্গে আপনার নাম জড়িয়ে গেছিল, তো সেটায় আক্ষেপ হয় এখন? হ্যাঁ, নিশ্চয়ই আক্ষেপ হয়, কিন্তু আক্ষেপ হয় এই কারণেই যে মানে এতগুলো তাজা প্রাণ চলে গিয়েছিল সেই সময়। ওই সময় সত্যি শুনে, আমরা তো জানতাম না তখন, পরে শুনে খুবই কষ্ট হয়েছিল। কিন্তু এটা ঘটানো হয়েছিল এই কারণে যে যেভাবে ঢেলাঢেলি শুরু হয়ে গিয়েছিল গ্যালারিতে, এবং নিচে যে ওই রঞ্জি স্টেডিয়ামের যে গেটটা ছিল, এই গেটটায় তালা মেরে চলে গিয়েছিল, যে ওখানে গেটের রক্ষণাবেক্ষণে ছিল, সে তালা মেরে চলে গিয়েছিল। এবার ওই দিকে সব গ্রামেগঞ্জের ছেলেরা টিকিট কেটে ওইখানে তারা বসেছিল, এবং তারা তো এই মাঠের সম্বন্ধে ওরা অত ভালো জানে না, এবং তাদেরই
বেশিরভাগ গ্রামেগঞ্জের এরাই মারা গিয়েছিল। সত্যি খুব খুব প্যাথেটিক। কিন্তু এটা ওইখান থেকে ওরা ঝাঁপ দিচ্ছে, পুলিশ তাড়া করেছে। ওই পুলিশ যদি তাড়া না করতো তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটে না, কোনোদিনই ঘটতো না। মাঠে আমিও কোনোদিন লাথি মারিনি, কিন্তু সেদিনকে আমি মানে 5 বার লাথি খাওয়ার পর আমি রিটালিয়েট করেছিলাম ঠিকই, কিন্তু ওর গায়ে পাটা লাগেনি। ওর রাবার স্টাফের আমার বুট ছিল তো, সেটা হয়নি, কিন্তু আমি রক্তাক্ত হয়ে গিয়েছিলাম এবং 5 বারের বারে। সেটা কথা নয়, কিন্তু যেটা করা হয়েছিল সেটা আমার তরফ থেকেও উচিত ছিল না এটা করা। আমি তো কোনোদিন আমি কোনো কার্ড দেখিনি, ওই জীবনে একবারই কার্ড দেখেছি, রেড কার্ড একটা, কিন্তু কোনো দিন আমি কার্ড দেখিনি। সেটার জন্যে আমারও খুব আফসোস হয়, কষ্ট হয়, খারাপ লাগে। কিন্তু তারপরে দিদি ওই দিনটাকে খেল দিবস উদযাপন করে মানে আমার একটা সাপ মুক্তি ঘটিয়েছেন। এটার জন্য মানে সত্যি দিদির কাছে আমি খুবই কৃতজ্ঞ। কারণ একটা ভুল বলবো কি, ভুল নিশ্চয়ই, তা নাহলে এরম তো হয় না কোনো দিন। আমার ওই মুহূর্তটা ভাবলে না এখনও নিজের গায়ে কাঁটা দিয়ে ওঠে, যে কেন ওই মুহূর্তটা আমি ওইরকমই, বা শুধু শুধু পাটা না চালালে, নিজে স্টিল দাঁড়িয়ে থাকলে, তখন তো আমি মাঠে পড়েই আছি। যদি পড়েই থাকতাম তাহলে তো কোনো অসুবিধা হতো না। কিন্তু যাই হোক, এই যখন কপালে ঘটে একটা ঘটনা, সেটা। আপনি পেলের সঙ্গে খেলেছেন, যখন পেলে কলকাতায় এসেছিল মোহনবাগানের সঙ্গে খেলেছে, সেই ম্যাচে আপনিও ছিলেন। তো সেই পেলের সঙ্গে এক মাঠে খেলার অনুভূতি কেমন? পেলের সঙ্গে যখন খেলবো জানতে পারছি, যখন শিওর হয়ে গেল যে কসমস ক্লাব আসছে, পেলে আসছে, 3 রাত ঘুম হয়নি, যে ফুটবলের ভগবানকে দেখবো না খেলবো তার এগেস্টে। 3 রাত ঘুমোতে পারিনি। অবশেষে সেই দিনটা এলো, এসে আবার মাঝখানে শোনা গেল যে পেলে খেলবে না, মাঠ কাদা, তার ইন্স্যুরেন্সের। কিন্তু পেলে নিজে ইনিশিয়েটিভ নিয়ে বলেছিল যে আমি খেলবো, আমি এসছি যখন এখানে আমি খেলবো, এবং পেলে খেলেছিলেন। সত্যি ওনার ওই মানসিকতা, যখন নাকি ড্র হলো, মানে যেটা পেনাল্টি দিল আমাদের এগেনস্টে, পেলের ফরে যখন পেনাল্টিটা দিল, পেলে লক্ষ্মীকান্ত বাবুকে বলেছিল, রেফারি দিস ইজ নট পেনাল্টি, এই কথাটা বলেছিল। কিন্তু ইয়েও দেখলো, আমাদের লক্ষ্মীকান্ত বাবুও দেখলো এত বড় একটা টিম হেরে যাবে, হেরে ফিরবে, একটা বাজে বার্তা যাবে। সেই জন্যই হয়তো উনি একটু চান্স পেয়েছেন, হয়তো পেনাল্টি দিয়ে দিয়েছিলেন। যাই হোক, তারপরেও কিন্তু পেলে আমাদের খেলার পরে গ্র্যান্ড হোটেলের পার্টিতে খুবই প্রত্যেকের খুব প্রশংসা করেছেন এবং বলেছেন যে আমি তো ফুল ইন্ডিয়া টিম দেখিনি, কিন্তু মোহনবাগান ক্লাবে যে কটা প্লেয়ার খেলেছে এদের মধ্যে বেশ কয়েকজন বাইরের খেলারও যোগ্যতা ছিল, একথা উনি বলে গেছেন, যে আজকে অত বড় একটা প্লেয়ার। এবং সত্যি আমরা ভাগ্যবান যে ওই সময়ে, আজকে চুনিদার সময়ও কিন্তু এরকম কোনো বড় প্লেয়ার এসছে বলে আমি জানি না, কিন্তু এইরকম একটা প্লেয়ার এসছে, আমরা খেলতে পেরেছি, সত্যি আমাদের জীবন সার্থক। 1978 সালে মোহনবাগানের হয়ে যখন আপনি শিল্ড খেললেন, তো ওই টাইমে রাশিয়ার আরারাত ক্লাব এসেছিল। তো সেই ম্যাচটায় আপনার যে পারফরমেন্স, এখনো মানুষের মুখে সেটা শোনা যায়। সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? নিজের খেলার সম্বন্ধে আমি কি বলবো, তবে কাদা মাঠে আমি নাকি খুব কি বলবো, প্রদীপদার ভাষায় আমি কিন্তু নাকি সাংঘাতিক প্লেয়ার, ফেরোসাস হয়ে যাই কাদা মাঠে প্রদীপদার কথায়। তাই যাই হোক, আমাকে সেই ম্যাচে যে আমি খেলবো না আমি জানতাম না। আমি মাঠে গেছি, তারপরে দেখলাম আমার নাম নেই। কারণ কি, 5 ডিফেন্ডার নিয়ে, কারণ ওই সময় চারজন ওয়ার্ল্ড কাপার ওই টিমে ছিল। আদ্রে নেশিয়া, খোরেন, এই দুজনের নাম আমার বেশ মনে আছে। তা 4টে ওয়ার্ল্ড কাপার ওই টিমে ছিল এবং দারুণ টিম। সেই জন্য প্রদীপদা কিন্তু কোনোদিন হারতে জানতেন না, মানে আমি হারবো না, কোনো টিমের এগেস্টে আমি হারবো না। সেই জন্য আমাকে বসিয়ে 5টা ডিফেন্ডারে খেলিয়েছিলেন। ক্রম্পটন, সুধীর কর্মকার, প্রদীপ চৌধুরী,
সুব্রত ভট্টাচার্য আর শ্যামল ব্যানার্জি। এই 5 জন ডিফেন্ডার করে আমাকে একটা বসাতে হবে, সেজন্য আমাকে বসিয়েছিলেন। কিন্তু তারপরে যখন গোল হয়ে যাচ্ছে, মুহুর্মুহু অ্যাটাক হচ্ছে এবং আমি যে লেফট আউট খেলে রাইট ব্যাকটা এত অ্যাটাক করছে, তখন খেলোয়াড়রা মানে বাবলুদা, গৌতম সরকার, প্রসূন, ওরা সব চিৎকার করছে প্রদীপদাকে, বিদেশকে নামান, বিদেশকে নামাও। দর্শকও চিৎকার করছে বিদেশকে নাম। তখন 20-25 মিনিট বাদে বোধহয় আমাকে নামানো হলো এবং আমি তখন কি খেলেছি আমি নিজেও জানি না। আমি শুধু জানি যে আমাকে এই ব্যাগটাকে আটকাতে হবে এবং ব্যাগটাকে বিট করতে হবে। হ্যাঁ, এবং আমার প্যান্টও ছিঁড়ে ফেললো ওই রাইট ব্যাগটা। তারপরে আবার মাঠের মধ্যেই তোয়ালে এনে আমি আবার প্যান্ট পরলাম, আলাদা প্যান্ট পরলাম। কিন্তু সত্যি ওই ম্যাচটা আমরা ফুল মোহনবাগান টিম দারুণ খেলেছিল। আমি কি খেলেছিলাম না খেলেছিলাম দর্শক বলবে, কর্মকর্তা বলবে, কিন্তু আমরা যে ওই টিমের এগেনস্টে ড্র করতে পেরেছি এবং জয়েন্ট উইনার্স হয়েছি, এটা সত্যি আমরা প্রত্যেকের কাছে খুব প্রশংসিত হয়েছিলাম ওই সময়ে। আমরা এত ভালো খেলেছি। এখনো কিন্তু মানুষের মুখে বিদেশ বসুর গতি নিয়ে শোনা যায়, যে মানে বিদেশ বসুর একটা আলাদাই গতি ছিল। তো এই গতির রহস্যটা কি? গতির রহস্য তো আমি নিজেও জানি না। আমি স্কুলে, কলেজে 100-200 মিটারে অল টাইম ফার্স্ট হতাম সব সময় স্পোর্টসে। আমার স্পোর্টসে যে কটা আইটেমে আমি নাম দিতাম, যে কটা ইভেন্টে আমি নাম দিতাম, আমি সব কটাতেই ফার্স্ট সেকেন্ড হতাম। যেমন আমার ছিল 100-200, 100 মিটার এবং 200 মিটার, হস্টেপ জাম্প, লং জাম্প, ডিসকাস, জেভলিং, এগুলো সব, লং জাম্প, আমাদের এগুলো আমার 6টা-7টা এগুলো ছিল এবং সব কটাতে আমি প্রাইজ পেতাম। কিন্তু এইবার আমাকে প্রদীপদাও বলেছিলেন যে তাহলে একটা মাসল এই দেখার একটা গল্প বলি। আমি তখন কলকাতা মাঠে আসিনি, গ্রামে খেলতে গেছি আমার বন্ধু আরে নিশ্চিন্তপুর গ্রাম। তাদের কথা হলো যে তোমরা জিতবে আমাদের মাঠে, জিতে আমাদের ট্রফি দেবে আর আমাদের পুকুরে জাল ফেলে মাছ ধরে মাছ দিয়ে ভাত খেয়ে বাড়ি যেতে হবে। এবং জালটা আমিই ফেলেছিলাম, জিতেছিলাম 2 গোলে। এবং সেই ম্যাচে এক মাসিমা, 10,000 লোক হয়েছিল, এক মাসিমা এসছেন মাঠে। আমি জানি না, আমি থ্রো করতে গেছি, থ্রো করার সময় মাসিমা আমাকে হাতটা টেনে ধরেছেন। হ্যাঁ বাবা, তোমার নাম বিদেশ? না, হ্যাঁ মাসিমা আমার নাম বিদেশ। বলে বাবা আমি কিন্তু খেলা দেখতে আসিনি, আমার নাতির কাছে শুনেছি তোমার থাই নাকি খুব সাংঘাতিক থাই, আমি থাই দেখতে এসেছি তোমার। যে এই যে সব ঘটনা, এগুলো সত্যি এক একটা মনে পড়ে। যেমন একটা ঘটনা সেদিন বলতে গিয়ে থেমে গেলাম, যে রাত্রেবেলা খেলে ফিরছি রাত 12টার সময়, বাবা জ্যাঠামশাই বকুনি দিয়ে শুয়ে পড়েছেন, বকুনি খেয়েছেন মা। আমি ফিরছি, হাত পা ধুয়ে খেতে বসেছি, মা বলছেন যে রোজ যে তুই এত বকুনি খাস, কি আনন্দ পাস ফুটবল খেলে। আপনার মাকে আমি কি উত্তর দেবো, কি বোঝাবো যে ফুটবল খেলে যে আমি কি আনন্দ পাই, সেটা তো আমার অনুভূতি, আমার ভেতরের ব্যাপার, মাকে তো বোঝাতে পারবো না। যে মা আমি ভালোবাসি, এটাই একটাই কথা মাকে বলার, আমি ফুটবলটাকে ভালোবাসি। কিন্তু সেই সব কথা, সেই ঘটনা এখনো সব মনে পড়ে। যে একদিন মার জন্য, মার একটা ঘটনায় দুঃখ পেয়েছিলেন মা, সেই জন্য খেলার ব্যাপারেই আমি শীতকালে ডিসেম্বর মাসে পুকুরে গিয়ে 4টে ডুব দিয়েছিলাম, যে মা খুশি হয়েছিলেন। যে এই কিছু কিছু আছে যেগুলো নাকি সত্যি ভোলার না, যে আজকে কোথা থেকে কোথায় এসছি, এগুলো মা বাবার আশীর্বাদ, ঐশ্বরিক শক্তির আশীর্বাদ। এবং একটা কথা সবাই বলেন যে শুধু আশীর্বাদ থাকলে হবে না, তাদের অনুশীলন, মানে যেটা যেটা নাকি আমরা বলি যার যার প্রত্যেকেরই ট্যালেন্ট থাকে, সেটাকে সাধনা করে বার করতে হয়। এখন আমরা সেই সুযোগটা হয়তো পেয়ে গিয়েছিলাম বলে আমি আজকে এই জায়গায় এসেছি, নাহলে আমি নিজেও এক এক সময় ভাবি ওই গ্রাম থেকে আমি কি করে এখানে এলাম। অথচ কিন্তু আমার বাবা, আমার বড়দা সবাই কিন্তু, একটা ঘটনা আরেকটা বলি, কানলা কলেজের মাঠে বেনিমাধব শিল্ড বলে একটা শিল্ড হতো, সেই মাঠে আমার বড়দা এবং আমার বাবা একসঙ্গে খেলে টিম ট্রফি পেয়েছিল, জিতেছিল বেনিমাধব শিল্ডটা। কিন্তু বাবা খেলতে দিতেন না। কেন দিতেন না সে প্রশ্ন করতে পারিনি। হ্যাঁ, আমি বাবার সঙ্গে খুব কম কথা বলতাম, আমি বাবার সবচেয়ে ছোট ছেলে, সেই জন্য আমি একটু ভয় না ভালোবাসা মিশ্রিত ভয়। বাবা কোনোদিন আমাদের গায়ে হাত দেননি, বাবা জ্যাঠামশাই
জ্যাঠামশাই খুব ভালোবাসতেন, আমাদের জয়েন্ট ফ্যামিলি। সেই জন্য আমাদের এদিকে কেউ ফুটবলে এলো না, কিন্তু সব অভিনয়ের দিকে চলে গেল। আমার খুড়তো দাদার নাতনি যে জয়ী করেছিল, এরা সব অভিনয়ের দিকে চলে গেল, ফুটবলের দিকে কেউ এলো না। ওরা তো ফুটবল খেলবে না, মানে ছেলেরাও কেউ এলো না, অনেক আমাদের ভাইপোরা ছিল তারা এলো না। আমার বড় ছেলে খেলেছে স্পোর্টিং ইউনিয়নে, 12টা ম্যাচ খেলেছে, কিন্তু আমি দেখলাম যে মিডিয়া ক্যাটাগরির, অতএব তার লাইফ যাতে নষ্ট না হয় সেজন্য আমি বললাম তুমি পড়াশোনার দিকে যে কোনো করার তুমি করো, কারণ এই দুটোর মধ্যেখানে থেকে অনেকের জীবন নষ্ট হয়ে গেছে। তো সেটা শুনে এখনো 40 বছর বয়সে এখনো সে খেলে, মানে ইয়েতে খেলে, মানে বন্ধু বান্ধবদের সঙ্গে এখনো খেলাধুলা করে। খেলোয়াড় জীবনে কিছু না পাওয়ার আক্ষেপ রয়ে গেছে? না, কিচ্ছু আক্ষেপ নেই, কোনো আক্ষেপ নেই। আমি মুখ্যমন্ত্রী ভালোবাসা পেয়েছি, মুখ্যমন্ত্রী আমাকে বঙ্গভূষণ উপাধি দিয়েছেন, বাংলার গৌরব দিয়েছেন, এবং আজকে আমি জীবনেও ভাবিনি যে আমাকে বিধায়ক পদে দিদি ডাকবেন এবং আমাকে বিধায়ক করবে, মানে উলুবেড়িয়ার পূর্বর লোকেরা আমাকে বিধায়ক করবে, আমি কোনোদিনই ভাবিনি। এটাও তো একটা সম্মান। আমি এটা মজা করে বলি সবাইকে, এবং আমি আমার বক্তৃতাতেও বলেছি, আমি তো রাজনৈতিক বক্তৃতা তো দিতে পারি না। আমি বলেছি যে দিদি কেন আমাকে এইখানে নিয়ে এলেন, সেটা হচ্ছে আমার মনে হয় যে দিদি শুনেছেন যে বিদেশকে সবাই বলে মাথা নিচু করে খেলেছে, সেই জন্য দিদি ভেবেছিলেন যে বিদেশ খেলা ছাড়ার পর আমি ওকে এমন একটা জায়গায় আনবো যেখানে ও মাথা উঁচু করে খেলবে। সেই জন্য রাজনৈতিক জায়গায় নিয়ে এসছেন যাতে এখানে আমি মাথা উঁচু করে খেলতে পারি। সেই জন্য এটা আমি বলি সব সময় সব জায়গায়, সত্যি আমি দিদির কাছে কৃতজ্ঞ যে আপনি এমনই খেলোয়াড়দের মধ্যে বেছে আমাকে এখানে নিয়ে এসছেন। আমি চেষ্টা করছি দিদির সুনাম যাতে থাকে, মানুষের পাশে থেকে কিছু যদি করতে পারি সেই চেষ্টা করছি। এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, কারণ এত হানাহানি দেখছি, এত কিছু দেখছি এই মানে জায়গা পাওয়ার জন্য, কিন্তু সেই জায়গায় দিদি আমাকে ডেকে নিয়ে এসে জায়গা দিয়েছেন। এটা একটা বিরাট ভাগ্যের ব্যাপার, পাওয়ার ব্যাপার, এবং দিদির কি বলবো ভালোবাসার ব্যাপার। দিদি আমাকে মনে রেখেছেন, সেই জন্য আলাদা করে আমি দিদিকে শ্রদ্ধা জানাচ্ছি। খেলোয়াড় জীবনে বন্ধুদেরকে নিয়ে কি বলবেন? খেলোয়াড় জীবনে বন্ধু এখনো মানুষ, যেমন আমার 50 বছরের, এবার আমাদের 50 বছর চলছে বন্ধুত্ব, এবং আমাদের সবার সঙ্গে এখনো আমাদের চিন্ময় চলে গেছে আমার বন্ধু, আমরা একসঙ্গে ঘুরতাম, চিন্ময়, ভাস্কর, আমি, মানুষ, সবসময় আমরা বেঙ্গলে খেলতে গেলে, ইন্ডিয়া খেলতে গেলে, সবসময় ক্লাবের খেলাও খেলতে গেলে আমরা বিকেল হলেও একসঙ্গে আমাদের দেখা হতো। ওরা হয়তো ইস্টবেঙ্গল ক্লাবে থাকতো, আমরা কিন্তু মোহনবাগান তবু দেখা হতো। সেই জন্য এখনও যোগাযোগ আছে, মানুষের সঙ্গে তো আছেই অল টাইম। আমাদের ক্রম্পটন, প্রশান্ত, মনোরঞ্জন, ভাস্কর, মিহির, আমাদের সবার সঙ্গেই এখনও আমাদের যোগাযোগ আছে, আমরা কন্ট্যাক্ট রাখি, এবং আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যাই, দেখা হয়, আবার আমরা যাই বসতে। আমিও একটা ঠিক করেছি, শ্যামল ব্যানার্জি আছে, সবাই আমরা বসবো ঠিক করেছি। গৌতম দাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট আছে, সুধীরদার সঙ্গে আমরা কন্ট্যাক্ট রাখতে পারি না, সুধীরদা বেরোতেও চায় না বাড়ি থেকে, কিন্তু আর সবার সঙ্গে কন্ট্যাক্ট আছে। প্রসূনদা তো ইয়েতে আছেই, প্রসূনদাও আমাদের সঙ্গে সবসময় কন্ট্যাক্ট রাখেন। খেলোয়াড়দের সঙ্গে সবার সঙ্গে কন্ট্যাক্ট আছে, আকবর এলে কানে দেখা করে, আমরা দেখা করি। আমার পরের প্রশ্ন ওটাই ছিল যে আপনার 50 বছরের বন্ধুত্ব, মানে খেলোয়াড় জীবন খেলার পরের এতগুলো দিন, 50 বছরের বন্ধুত্ব মুখের কথা না, তো 50 বছরের বন্ধুত্ব এই রহস্যটা কি, মানে কিভাবে? রহস্য কিছুই না, দুজন দুজনকে আমরা বোঝার চেষ্টা করেছি, দুজনের সবসময়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা এমনই কি বলবো এটাকে, সিচুয়েশনটা এমন হয়ে গেছে, বা ধর একসঙ্গে একই ব্যাংকে কাজ করেছি, একই সঙ্গে চাকরি করেছি, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, ক্লাবে একসঙ্গে খেলেছি, এরিয়ান থেকে শুরু করে। আরও বড় কথা যে বেঙ্গলে একসঙ্গে খেলেছি, ইন্ডিয়া একসঙ্গে খেলেছি। আবার দিদি আমাদের একটা 6 জন খেলোয়াড়কে একটা বোর্ডে রেখেছেন, একটা অফিসে, রিফিউজি হ্যান্ডিক্যাপস বলে,
যেমন নিমাই গোস্বামী, ক্রম্পটন দত্ত, প্রশান্ত ব্যানার্জি, শান্তি মল্লিক, মানুষ, আমরা 6 জন ওই বোর্ডে আছি। সেই জন্য আমাদের বোর্ডের ওই তো মিটিংয়েও দেখা হয়। জেনে রহস্য একটাই, যে বন্ধুত্ব রাখতে হয়। বন্ধুত্ব 1 সেকেন্ডে নষ্ট হয়, কিন্তু রাখতে গেলে বুঝতে হয় আমার ওই বন্ধু কি চায় বলতে কি জিনিস চাওয়া নয়, তার মন কি চায়, আমি ওকে কিভাবে রাখলে আমি খুশি হব, ও ভাবে যে আমাকে কিভাবে রাখলে ও খুশি হবে। এই যে পরম্পরা, এই যে আমাদের যে বিশ্বাস, আমাদের যে কোনো পার্সোনাল দাবি দেওয়া কিছু নেই, আমাদের এটা চাই ওটা চাই এসব কিচ্ছু নেই। আমরা যদি কোনো খাবার খাই আমরা ভাগ করে খাই, এটা কিন্তু ভেতর থেকে আসে, এটা কেউ তৈরি করে দেয় না। আমাদের এই রিলেশান আমাদের দুজনেরই ভেতর থেকে এসেছে। আমরা সবসময় চেষ্টা করেছি এই রিলেশানটা রাখার, কারণ আমরা কষ্ট পাই এখনও, চিন্ময় চলে গেছে বলে খুবই কষ্ট লাগে। মাঝে মাঝে ভাবি যে আমরা সুখ দুঃখে কত জায়গায় একসঙ্গে ছিলাম চিন্ময়ের সঙ্গে। তাই বন্ধুত্বটা না রাখতে জানতে হয়। বন্ধুত্ব সবাই বলে যে এর সঙ্গে বন্ধুত্ব, এর সঙ্গে যেমন বিকাশ কিষাণুর ছিল বন্ধুত্ব, এটা হচ্ছে দেনা পাওনা বা দেওয়া নেওয়ার ব্যাপার নয়। দেওয়া নেওয়ার ব্যাপার আছে, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস। মানুষকে এমন সময় এমন ধমক দিয়েছি, এমন বকেছি, এমন জায়গা থেকে ওকে রেস্কিউ করেছি, সেই জন্য আমাকে বিশ্বাস করে, ভালোবাসে। এবং বলেছি যে এই জায়গা এটা ঠিক না, এটা যেটা করছিস তুই এটা ঠিক না। ও কিন্তু আমাকে যে নিজের দাদা, নিজের বাবার মতো, ওই মুহূর্তে কিন্তু বন্ধু না, ওই সময় কিন্তু আমাকে নিজের দাদা, নিজের বাবার মতো ভেবেছে, যে আমাকে কিভাবে এই জায়গা থেকে ও বার করেছে। এই জায়গা থেকেই তো বন্ধুত্বটা আসে, এই জায়গা থেকেই বিশ্বাস আসে, ভালোবাসা আসে। ভালো বন্ধুত্বের সবচেয়ে বড় হচ্ছে বিশ্বাস। ও আমাকে সেই বিশ্বাসটা জুগিয়েছে। ও জানে যে বিদেশ আমাকে কখনো খারাপ কাজ করতে দেবে না। আমি সবসময় ওকে প্রোটেক্ট করেছি এবং বুঝিয়েছি, বলেছি এটা ঠিক না, এটা না। এরকম হনুমান ক্লাবেও ঘটেছে, অনেক জায়গায় ঘটেছে ঘটনা। এক সময় খেলতে পারিনি, রেগে গেছে, তখন আমি ওকে বুঝিয়েছি রাগ করবি না, এখন তুই নিজের প্র্যাকটিসটা করে যা, অটোমেটিক তুই আবার চলে আসবি। ঠিক তাই হয়েছে। এইগুলো যে বোঝাতে পারবে সেই তো বন্ধু। আজকে ওই যে বললাম, আমি বড়দের মতো, দাদার মতো, বাবার মতো ওকে যখন ওই প্র্যাকটিক্যাল জিনিসটাকে বুঝিয়েছি না, ও যখন বুঝেছে হ্যাঁ তাই তো, বিদেশ তো ঠিকই বলছে, তখন ও আমাকে সেভাবে গ্রহণ করেছে। আপনি যেমন বলছিলেন যে খেলার মাঠে যখন দল জিতছে তখন সাপোর্টাররা একরকম চিৎকার করতো, দল হারলে একরকম চিৎকার করতো, তো খেলার মাঠের বাইরে সাপোর্টারদের থেকে কি পেয়েছেন? এখনও আজকে এই যে উলুবেড়িয়ায় আমি যে জিতেছি, আমার তো মনে হয় না, আমি দেখেছি যখন রোড শোতে যাচ্ছি, হাত নাড়াচ্ছি, বয়স্ক লোকেরা সামনে আসতে পারেনি, তারা দূর থেকে এরকম করে হাত নাড়ছেন আমার, তখন আমি বুঝেছি যে এটা খেলার, এটা কিন্তু এই জন্য নয়, এটা যে এইখানে আমি রোড শো করছি আমি জেতার জন্য, কিন্তু উনি খেলার জন্য, আমি যে খেলেছি সেটা উনি মনে রেখেছেন। এটা একটা আমাকে প্লাস পয়েন্ট। আমাকে প্রচুর লোক এখনও খেলার জন্য ভালোবাসে। সেদিনকেও একদিন আমি যাচ্ছি উলুবেড়িয়া থেকে, আমাকে নমস্কার করছেন যে ভালো আছেন। হ্যাঁ, এই নমস্কারটা কিন্তু এমএলএর জন্য না, খেলোয়াড়ের জন্য। এটা একটা বড় পাওনা। এটা আমাকে বিশাল জায়গা দিয়েছে ওখানে, এবং সেই প্রচুর লোক আমাকে ওখানে ভালোবাসে। এইসব কারণেই দুটো মিলেমিশে এমন হয়ে গেছে, তারা এই কারণে আমাকে ভালোবাসে।